40 লক্ষ মানুষের জরুরি দাবি নিয়ে 15 দফা দাবি নিয়ে আপনারা আজকে এই রাজধানী শহরে এসেছেন এবং এই তিনটি সংগঠন নেতৃত্বের তরফ থেকে আরো প্রায় 10 দিন আগে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে, যেহেতু এখন বিধানসভার অধিবেশন চলছে, বাজেট অধিবেশন, সেই সময়তে ত্রিপুরাজ্যের মধ্যে কৃষক, ক্ষেতমজুর, জুমিয়া, বেকার যুবক আর অন্যান্য অংশের মানুষের যে দুর্দশা হচ্ছে, এগুলো যাতে এই বাজেট অধিবেশনের আলোচনাতে প্রতিফলিত হয়, তার জন্য কিছুক্ষণ সময় আপনি দিন। আপনারা নিশ্চয়ই শুনেছেন ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি নেতৃত্বে এই সরকার গণতন্ত্রের প্রতি তথা জনগণের প্রতি যাদের বিন্দুমাত্র দায়বদ্ধতা নেই, শ্রদ্ধা নেই, যথারীতি আপনারা যারা কয়েক হাজার মানুষ ধর্মনগর থেকে শুরু করে এদিকে সাবরুম, কন্যাছড়া, লংথরা বেলি থেকে এসছেন, এই সরকারের মুখ্যমন্ত্রীর 10টা মিনিট সময় হল না। আমরা আমাদের বিধায়ক দলের তরফ থেকে আজকের অধিবেশনের শুরুতে আমরা মুলতবি প্রস্তাব জমা দিয়েছিলাম। এ রাজ্যের কৃষকরা ত্রিপুরাজ্যের 40 লক্ষ মানুষের দাবি নিয়ে বহু কষ্ট করে এই রাজধানী শহরে এসেছে। কিছুক্ষণের জন্য হলেও অধিবেশনের অন্যান্য কর্মসূচিকে স্থগিত করে যে 15 দফা দাবি নিয়ে তারা এসছেন, এগুলো আলোচনা করার সুযোগ দিন। মাননীয় স্পিকার আমাদের বললেন যে প্রশ্নোত্তর পর্বের পরে আপনাদের আলোচনা শুনব। আমরা ভাবলাম মাননীয় মুখ্যমন্ত্রী বা কৃষি মন্ত্রী তার ভেতরে এ রাজ্যের কৃষক, জুমিয়াদের তাদের সমস্যা নিয়ে তার কোন মাথা ব্যথা না থাকলেও মাননীয় অধ্যক্ষ নিশ্চয়ই একটু বুঝবেন, তিনি সুযোগ দেবেন। যথারীতি প্রশ্নোত্তর পর্ব শেষ হল। যারা আমাদের তরফ থেকে যারা নোটিশ জমা দিয়েছেন তারা বলতে শুরু করলেন, যে মাত্র শুনলেন রেগা বরাদ্দ বাড়াতে হবে, সার, ঔষধ, কীটনাশক যেগুলো দুষ্প্রাপ্য, এগুলো সরকারি মূল্যে সরকারি স্টোর থেকে যাতে সহজলভ্য হয় করতে হবে। যে মাত্র শুনলেন যে ত্রিপুরাজ্যের যে এডিসি এলাকা, সেখানে মৃত্যুর মিছিল চলছে, সেখানে স্কুল চলছে না, কাজ নেই, অনাহার অর্ধাহার থাকতে হচ্ছে, স্পিকার মহোদয় নির্দেশ দিয়ে দিলেন মাইক বন্ধ করে দাও। এ হল ত্রিপুরা বিধানসভা। জনগণের আওয়াজ, কৃষকের আওয়াজ, ক্ষেতমজুরের দাবি, যারা অনাহারে অর্ধাহারে আছে মানুষ, তাদের বক্তব্য, এই ত্রিপুরাজ্যের ককবরক ভাষাংশের মানুষ, তাদের ভাষার স্বীকৃতি, ত্রিপুরার এডিসি এলাকা আজকে ভেঙে বুক থুবড়ে পড়ে আছে, তার অধিক ক্ষমতা ত্রিপুরার বিধানসভাতে উঠানোর সুযোগ সেখানে নেই। এ হল ত্রিপুরা বিধানসভা, এ হল ত্রিপুরাজ্যের ভারতীয় জনতা পার্টি, আইপিএফ এর জোট সরকার, তাদের চরিত্র। বন্ধুগণ,
বাজেট অধিবেশন চলছে। বাজেট মানেটা কি? হ্যাঁ, কি কেন্দ্রীয় সরকার, কি রাজ্য সরকার? আমাদের দেশের যে আর্থিক অবস্থা, কি কেন্দ্র কি রাজ্য, যে কোন রাজ্যের তার আর্থিক যে সমর্থ, ভারতবর্ষের কোন রাজ্যের সেরকম আর্থিক সমর্থ নেই। কিন্তু তার মধ্যে দাঁড়িয়েও সীমাবদ্ধ ক্ষমতা, সীমাবদ্ধ অর্থনৈতিক পরিধি, তার মধ্যে দাঁড়িয়ে এই দেশের বা এই রাজ্যের যারা সবচেয়ে পিছিয়ে পড়া, দুর্বল, প্রান্তিক, পেছনে পড়া, তাদের জন্য বাজেট তৈরি করতে হয়, পরিকল্পনা তৈরি করতে হয়। সে অর্থ বছরে কৃষি খাতে কত টাকা খরচ হবে, কৃষিতেও কোন ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে, তার সাথে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, তার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কিভাবে পরিকল্পনা হবে। ত্রিপুরার যে যতদিন বামপন্থী ফ্রন্ট সরকার ছিল, কোনদিনই পর্যাপ্ত অর্থ ছিল না। তৎকালীন কেন্দ্রীয় সরকারগুলির তরফ থেকে সেরকম ভাবে আমাদের চাহিদা মতো অর্থ আমরা পাইনি। কিন্তু তার মধ্যে দাঁড়িয়েও সীমাবদ্ধ অর্থনীতি, সীমাবদ্ধ ক্ষমতা দাঁড়িয়েও অগ্রাধিকার বাছাই করে ত্রিপুরা সরকারকে ওই লংথরা বেলের দুর্গমতম এলাকা কিভাবে গোবিন্দবাড়িতে পৌঁছতে হবে, কিভাবে দুর্বলতর অংশের মানুষ তাদের আর্থিক সামাজিক বিকাশ ঘটাতে হবে, সেভাবে রাজ্যে শিক্ষা কর্মসূচি, স্বাস্থ্য কর্মসূচি, পরিকাঠামো উন্নয়ন, সামাজিক ভাতা, শহরের লোকেদের জন্য কেন্দ্রের স্কিম না থাকা সত্ত্বেও এই পরিকল্পনা করা হয়েছে। ত্রিপুরা রাজ্যের মধ্যে বামপন্থী ফ্রন্ট সরকারের কাজকর্মকে বাধা দেওয়ার জন্য বহুমুখী বাধা থাকা সত্ত্বেও উগ্রবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তি, কেন্দ্রীয় সরকারের প্রতিবন্ধকতা, আর্থ সামাজিক এবং বিভিন্ন সূচকের নিরিখে এই ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে অন্যতম শুধু একটা সুশাসিত রাজ্য না, যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মানব সম্পদ উন্নয়নের সূচক, শিক্ষা, স্বাস্থ্য, গড়পড়তা, কাজ, খাদ্য পাওয়ার অধিকার, তার সাথে আমাদের দেশের পশ্চাৎ অংশের মানুষরা যারা ওই উত্তরপ্রদেশে, বিহারে, মধ্যপ্রদেশে প্রতিদিন শুনে কিভাবে এদের উপরে নির্যাতন হয়, বলাৎকার হয়, কিভাবে এদের বাড়িঘর ভেঙে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। ত্রিপুরা রাজ্যের মধ্যে এই ঘটনাগুলি ঘটেনি। সারা দেশের মধ্যে অন্যতম শুধু সুশাসিত না, এই ভারতবর্ষের মধ্যে অন্যতম একটা বিকাশশীল রাজ্য হিসাবে এই ত্রিপুরা রাজ্য পরিগণিত হয়েছিল সেই সুসংহত, সুপরিকল্পিত বাজেটের জন্য। এবারে বাজেট গত 5টা বছর ত্রিপুরা রাজ্যের মধ্যে কিভাবে ধ্বংসলীলা হয়েছে বলে লাভ নেই। ত্রিপুরা রাজ্যের মানুষ তার বিরুদ্ধে বিগত বিধানসভা নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে তাদের ক্ষোভ, তারা যে এই সরকারের কাজ এটাকে পছন্দ করে না, এই সরকার ক্ষমতাচ্যুত হোক, এটা চেয়েছিলেন। তাদের ভোট 11% কমিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, একটা দলের তার গোপন সমঝোতা তথা হঠকারিতার জন্য এ রাজ্যের মানুষ একটা বিকল্প সরকার পেল না। ভোট ভাগাভাগির জোরে মাত্র 40% ভোট পেয়ে বর্তমান সরকার 33 জন বিধায়ক নিয়ে, আমরা ভেবেছিলাম গত 5 বছর জিষ্ণু দেববর্মা যখন অর্থমন্ত্রী ছিলেন,
তখন যে সমস্ত ভুলভ্রান্তিগুলো হয়েছে, ত্রিপুরাকে যেভাবে পিছিয়ে দেওয়া হয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সমস্ত কিছুকে পঙ্গু করে দেওয়া হয়েছে, এবং যার কারণে ভারতীয় জনতা পার্টি তাদের ভোট কমেছে, মানুষ শিক্ষা দিয়েছে। এই শিক্ষা গ্রহণ করে অন্তত সেই ভুল আর পুনরাবৃত্তি হবে না, রিপিট হবে না। এই বাজেট ভাষণে, এই বাজেট প্রস্তাবে তার প্রতিফলন ঘটবে। কিন্তু বন্ধুগণ, দলটা তো বিজেপি, এই দলকে পরিচালনা করে আরএসএস। আরএসএস মানে কারা? যারা ভারতের স্বাধীনতা আন্দোলনের পিঠে যারা ছুরি মারত, ইংরেজদের দালালি করত, মুসলেখা দিত, সে আরএসএস এই ভারতীয় জনতা পার্টিকে পরিচালনা করে। কাজে তার কাছ থেকে এরকম কোন পরিবর্তন, এরকম কোন যে নতুন যে চিন্তার উন্মেষ, কোন সংশোধন আশা করা যে এটা প্রতলতা, এটা যে ভুল হবে, এটাই হলো এবার যে বাজেটটা পেশ হলো। ভারত সহ আমাদের ত্রিপুরাজ্য বা আমাদের ভারতবর্ষ অর্থনীতিকে কি বলা হয়? আগ্রারিয়ান ইকোনমি, কৃষি নির্ভর অর্থনীতি। কেন বলা হয়? স্বাধীনতার আগেও ভারতবর্ষের 70% মানুষের পেট ভর্ত, রুটি রুজি আসত এই কৃষি খাত থেকে। স্বাধীনতার পর গত 75 বছরে আমরা রকেট বানিয়েছি, পারমাণবিক অস্ত্র তৈরি করেছি, আমাদের দেশের কৃতি সন্তানরা বিদেশে গিয়ে তার যোগ্যতা দেখিয়েছেন। মাল্টিন্যাশনাল কর্পোরেশনের মধ্যে বহু জায়গাতে ভারতীয়দের নাম জল করছে, ঠিক আছে, কিন্তু তারপরও এই 2023 সালেও, এই 21 শতাব্দী দাঁড়িয়েও ভারতবর্ষের 70% মানুষের ভাত রুটি আসে এই কৃষি থেকে। বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প করতে হবে, আমরাও চাই, কিন্তু কৃষির বিকল্প হয়ে উঠতে পারেনি। এখনো 70% মানুষ, বেশি মানুষ, তাদের আয় কৃষি থেকে। কাজেই সেই কৃষির জন্য বরাদ্দ রাখতে হবে, পরিকল্পনা থাকতে হবে, কর্মসূচি থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্যে প্রণজিৎ সিংহ রায় এখন ত্রিপুরার অর্থমন্ত্রী। এবছর গত বছরের যে বাজেট প্রস্তাব 2022-23 সালের তুলনায় 23-24 সালে প্রত্যেক বছরই জিনিসের দাম বাড়ে, তেলের দাম, ডিজেলের দাম, সবকিছু বাড়ে। কাজে গত বছর যদি 100 টাকাও হয়, এই বছর 100 টাকা, গত বছর 100 টাকা হয় না। কমসে কম এটা 120 টাকা করতে হয়, তাহলে গত বছরের সমান। 20% শুধু কৃষি না, সমস্ত খাতে যদি মিনিমামও যদি বাড়ায়, কত বেড়েছে জানেন? কৃষি খাতে মাত্র 0.33%, 1% না। তার মানে নাকি গত বছর তুলনায় এই কৃষি খাতে -20%, অর্থাৎ আরো 20% অর্থ কেটে নেওয়া হলো। এটা অঙ্কে দেখা যাবে না, কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, জনসংখ্যা বৃদ্ধি সব মিলিয়ে কৃষি আরো বেশি মুখ থুবড়ে পড়ল। এটা শুধু কৃষির ক্ষেত্রে না, সমস্ত ক্ষেত্রে। কৃষি যদি আমাদের এটাকে যদি উন্নত করতে হয়, কৃষির সাথে সবচেয়ে বেশি অপরিহার্য জল। বৃষ্টির জলে হোক বা সেচের জল, এটা না করে আপনি আউশ করতে পারবেন না, আমন করতে পারবেন না, বড় করতে পারবেন না, হর্টিকালচার করতে পারবেন না।
ত্রিপুরাজ্যের মধ্যে বামপন্থী ফ্রন্ট সরকার যে সমস্ত সেচ প্রকল্প করে দিয়ে গেছে সব মুখ থুবড়ে পড়ে আছে, মেরামত নেই, নতুন কোন প্রকল্প নেই। এই বাজেটে এই সেচ প্রকল্পে ওয়াটার রিসোর্সে গত বছরের যে বরাদ্দ তার থেকে 1/3 কমিয়ে দিয়েছে, 1/3 কমিয়ে দিয়েছে। নতুন কোন প্রকল্প নেই। রেগা শুধু 100 দিনের কাজের গ্যারান্টি না, রেগার মাধ্যমে বামফ্রন্ট সরকার থাকার সময়তে সেখানে সম্পদ সৃষ্টি করার মধ্য দিয়ে এই ত্রিপুরাজ্যের মধ্যে বনাধিকার প্রাপ্ত আইন, নোংরা জমি, পতিত জমি এগুলোতে কাজে লাগিয়ে উর্বরতা বাড়ানো হয়েছে, উৎপাদন বাড়ানো হয়েছে, চাষের ক্ষেত্র বাড়ানো হয়েছে। সেই লেখাতে বাজেট বইয়ে লেখা আছে গত বছর মাত্র 60 মেন্ডেস কাজ হয়েছে। এই 60 মেন্ডেস তো অর্ধেকে গুন্ডা সুন্দর পকেটে চলে যায়, তার মানে 30 মেন্ডেস। আর এবার এই লেখাতে প্রায় 300 কোটি টাকা কম গতবারের থেকে, 300 crores। তার মানে গত বছর লুটপাট করে 60 মেন্ডেস কাজ হলেও এবার 40 মেন্ডেস কাজ হবে বলে সন্দেহ। এবং যদি এই লুটেরা বাহিনী যারা পেট ভরে খাচ্ছে এদের ভাগ তো থাকবে, তাহলে প্রকৃত যারা দুনিয়া গরিব মানুষ খেত মজুর এদের কাছে যাবে, কৃষির উন্নতি হবে, সেচের এলাকা বাড়বে, উৎপাদন এলাকা বাড়বে, উৎপাদনশীলতা বাড়বে, কিচ্ছু বাড়বে না, কিচ্ছু বাড়বে না। কাজেই আমরা যখন প্রশ্নগুলো তুললাম মাননীয় স্পিকারের কাছে এই 15 দফা দাবি কি কি এগুলো পড়তে শুরু করলাম, আমাদের সমস্ত মাইক বন্ধ করে দিয়েছে। আর ওদিকে রিজার্ভেন্সের সরকারের এমএলএরা একযোগে চিৎকার করছে কৃষকদের, খেত মজুরদের, জমিয়াদের এই দাবি বিধানসভা তোলা যাবে না। এ হলো ভারতীয় জনতা পার্টি আইপিএফ, এ হলো তাদের চরিত্র। এই 15 দফা দাবির মধ্যে দুটি আরো গুরুত্বপূর্ণ দাবি আছে। 125তম সংবিধান সংশোধনী বিল। কেন আজকে এডিসিতে যে অচল অবস্থা, ভিলেজ কমিটির নির্বাচন হয় না, যার সিটে ভোটে টাকা যায় সেও সমস্ত লুটেরাদের হাতে চলে যায়, স্কুল বন্ধ, মাস্টার নাই। এডিসি যে উদ্দেশ্য তৈরি হয়েছে সেই এডিসি সেখানকার এডিসি এলাকার মানুষের ভিতরে হতাশা তৈরি হচ্ছে। সেই হতাশা থেকে এদেরকে বিভ্রান্ত করে, বিপদগামী করে ঠেলে দিয়ে একটা অংশকে দিয়ে স্বাধীন ত্রিপুরা, ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরার দাবি উঠাচ্ছে। জনগণের জন্য বিরুদ্ধে বিভাজন ঘটিয়ে এই রাজ্যের মধ্যে যাতে কায়েমি স্বার্থ আসতে পারে। আমরা প্রথম দিনে গত 7 তারিখে প্রাইভেট মেম্বার্স রেজুলেশন, আমাদের বিধানসভার এটা অন্যতম একটা বিধি। সরকার যেহেতু বিল আনে না, সরকার যেহেতু প্রস্তাব আনে না, সরকার যখন অন্ধ, কালা, বুবা, সরকার যখন জনবিরোধী, বিরোধীরা প্রাইভেট মেম্বার রেজুলেশন আনে যে এই প্রস্তাব আলোচনা হোক। এই ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক অংশের মানুষের বামফ্রন্ট সরকার, বামপন্থী দলগুলো উত্তর পূর্বাঞ্চলে আর অন্যান্য রাজ্যে আমাদের দীর্ঘ লড়াইয়ের ফলে 2019 ইংরাজি লোকসভা নির্বাচনের প্রাককালে নরেন্দ্র মোদী সরকার, বিজেপি দল এই দেশের উত্তর পূর্বাঞ্চলের আদিবাসীদের ভোট পাওয়ার জন্য একটা বিল পেশ করল। গত 2019 লোকসভা নির্বাচনে এসে ঘুরে ঘুরে বলল এই তো বিল উত্থাপন হয়েছে, এডিসির হাতে আরো অর্থ যাবে,
ক্ষমতা বাড়বে, আরো স্কুল হবে, কলেজ হবে, পলিটেকনিক হবে, কলকারখানা হবে, রাবার প্রসেসিং সেন্টার হবে, রাবারের দাম কমে। কদিন বাদে ভোট হলো, ভোট তারিখ ঘোষণা হলো, এটাকে পাঠিয়ে দেওয়া হলো স্ট্যান্ডিং কমিটিতে। স্ট্যান্ডিং কমিটি আলোচনা করে আবার রাজ্যসভা লোকসভাকে জমা দেওয়া হলো গত 2020 ইংরাজির 5ই মার্চ। 2020 ইংরাজির 5ই মার্চের পর থেকে আজকে 2023 ইংরাজির আজকের 12ই জুলাই অব্দি এই দুটো বিল পার্লামেন্টের মন্ত্রীর আলমারিতে ঘুমাচ্ছে বা ফ্রিজে ঢুকে রাখা হয়েছে। কোনো কথা বলা হলো না। আমরা এখানে আনলাম প্রাইভেট মেম্বার রেজলিউশনে ত্রিপুরা বিধানসভা সংবিধানের 219তম সংবিধান সংশোধন বিল 2019, যেটা উত্থাপিত হয়েছে উত্তর পূর্বাঞ্চলের 10টা এডিসি কে ক্ষমতা দেওয়ার জন্য, উত্তর পূর্বাঞ্চলের এই 4টা রাজ্য সহ গোটা রাজ্যের সার্বিক বিকাশের জন্য এই বিল অনতি বিলম্বে পার্লামেন্ট পাস করুক। ভারতীয় জনতা পার্টির নেতারা, মুখ্যমন্ত্রী, তাদের পরিষদীয় মন্ত্রী, আরো 2-1 এমএলএ আমতা কি যে বললেন, কি বিলও বলতে পারেন না, কেন এটাও বলতে পারেন না। আর আরো দুর্ভাগ্যের, ত্রিপুরা সরকারের বর্তমান ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার হলো ওই কৃষ্ণপুর থেকে বিজয়ী বিধায়ক কি নাম জানেন, কি দেববর্মা, বিকাশ দেববর্মা। এই বিকাশ দেববর্মা তো কিছু বললেন না। আমি আরে বিকাশ বাবু আপনি বলুন না, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, আমি তো কিছু জানি না, তাই কিছুই জানেন। আমি অনুরোধ করলাম একটা মিনিট অন্তত বিকাশ বাবুকে বলতে দিন, কারণ এই বিল এডিসি সংক্রান্ত, আর এডিসি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে, আর সেই মন্ত্রী বললেন না। এখানে পরিষ্কার ত্রিপুরা যে ট্রাইবালদের সম্পর্কে, পশ্চাৎপদ অংশের মানুষের সম্পর্কে, ত্রিপুরাজের কৃষক সম্পর্কে এই সরকারের দৃষ্টিভঙ্গি কি, তাদের এই আচার আচরণে ব্যবহারে তারই প্রতিফলন ঘটে। এ হল বিজেপি। আজকে শিক্ষা নিয়ে আলোচনা হয়েছে বিধানসভাতে। সোমবার থেকে শুক্রবার প্রত্যেক দিন কোন কোন ডিপার্টমেন্ট আলোচনা হবে এরকম একটা নির্দিষ্ট করা থাকে। আজকে হলো শিক্ষা দপ্তর আলোচনা হচ্ছে। মুখ্যমন্ত্রী হলেন তিন দায়িত্বে, তিনি বলতে পারছেন না কেন স্কুলে শিক্ষক নেই। মথা দলের একজন বিধায়ক প্রশ্ন তুললেন, ত্রিপুরাজ্যের মধ্যে সিঙ্গেল টিচার স্কুল কটা আছে? মুখ্যমন্ত্রী বলছেন একটাও নাই। আর বিজেপি দলের বিধায়ক শম্ভুলাল চাকমা দাঁড়িয়ে বলছেন, স্যার আমার বিধানসভা কেন্দ্রে 17টা স্কুল আছে, হাই স্কুল এবং এই এসবি স্কুল এবং প্রাইমারি স্কুল, সিঙ্গেল টিচার। মুখ্যমন্ত্রী উত্তর দিতে পারেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী রতনলাল উত্তর দিচ্ছে, এটা তো এডিসি। তাহলে কি এডিসি ত্রিপুরাজ্যের বাইরে? এডিসি ত্রিপুরাজ্যের বাইরে? এডিসি কি ওই স্বাধীন ত্রিপুরা হয়ে গেছে? এই হলো বিজেপি দৃষ্টিভঙ্গি। মানে এডিসি এলাকায় স্কুল নেই, সেখানে চেয়ার নেই, টেবিল নেই, বেঞ্চ নেই, স্টাইপেন্ড পায় না। এই সরকারের কোনো মাথা ব্যথা নেই। 125তম বিল ককবরক, তার বিকাশে তার কি থাকবে কেন? ককবরক নামে একটা ডিপার্টমেন্ট আছে, বামপন্থী ফ্রন্ট সরকার তৈরি করেছে। এই ককবরক ডিপার্টমেন্টের বাজেট গত বছরও ছিল 1,65,00,000, এবারও 1,65,00,000। একটা নয়া পয়সা বাড়ি, একটা নয়া পয়সা বাড়েনি। এ হলো এই সরকার। আরো মজার,
আমাদের বিধানসভার যে বিধি, যেটাকে বলা হয় রুলস অফ এই প্রসিডিউর, হ্যাঁ, এই বিধি বলা আছে বাজেট অধিবেশন করতে হবে ন্যূনতম 5 দিন, মিনিমাম 5 ডেজ। এটা যদি সরকার, যারা সরকার চালান তারা এটা যদি 50 দিন করেন, 1 মাস করেন, 20 দিন করেন, 15 দিন করেন, এটা তাদের দৃষ্টিভঙ্গি। আমাদের সময়তে বাজেট অধিবেশন কম কম করে 8 থেকে 9 দিন হতো। একটা সময় তো 2টা স্পেলে আমরা করতাম, এবার করা হয়েছে 4 দিন। কেন 4 দিন করা হলো? হঠাৎ করে 4 দিন কেন হলো? একটু চিন্তা ভাবনা করে চোখ বুলিয়ে দেখলাম তার মধ্যে একটা মাজরা আছে। মাজরাটা কি? এই 4 দিনের মধ্যে একদিন হলো মঙ্গলবার। এই মঙ্গলবার দিনে আলোচনা হবে এগ্রিকালচার এবং ফার্মার্স ওয়েলফেয়ার, সেচ, মানে গতকাল মঙ্গলবার না, গতকাল ছিল মঙ্গলবার খার্চি পূজা, সরি কেয়ার পূজা। রতনলাল নাথ দেখলেন, বাবা এই দিনে যদি আমি করি বিধানসভা দাঁড়িয়ে আমাকে এগ্রিকালচার নিয়ে কথা বলতে হবে না, এবং মঙ্গলবারে আলোচনা হবে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, বিদ্যুতের যে হাল, বিদ্যুৎ আলোচনা করতে হবে না। রতনলাল নাথ কায়দা করে বিধানসভার অধিবেশন 8 তারিখ থেকে শুরু করলো না, বা 12 তারিখ থেকে শুরু করলো না, আবার 4 দিনকে 7 দিনও করলো না, কারণ আবার মঙ্গলবার আসবে, যাতে বিধানসভায় দাঁড়িয়ে ত্রিপুরার যে বেহাল কৃষি, বেহাল বিদ্যুৎ নিয়ে কথা বলতে না হয়। এই হলো বিজেপি। এরা নিজেদেরকে শক্তিশালী মনে করে আসলে জনগণকে ভয় পায়। জনগণকে ভয় পায় যে কারণে বিধানসভায় বিরোধীদের মুখ বন্ধ করে রেখেছে, বিধানসভায় এড়িয়ে যেতে চায়, মাইক বন্ধ করে দেয়। বন্ধুগণ, শাসক দলের এই রক্তচক্ষু দেখে আমাদের চুপ থাকলে হবে না। আরো দুর্বার গণ আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে আগামী দিন এই সরকার তার জনবিরোধী সমস্ত পদক্ষেপের উন্মোচিত করে দিতে হবে। যদি জনগণের বক্তব্য না শুনে নিজের পক্ষে ওই নির্বাচনের সময়তে যে সমস্ত প্রতিশ্রুতি তারা দেয়, কর্মচারীদের দিয়ে দেব, ডাবল পেনশন দেব, লাখ লাখ চাকরি দেব, কৃষকদের আয় 2 গুণ 3 গুণ করব, আরো কত কি। আর বাজেটের মধ্যে হলো শুধু চটকদারি, কসমেটিক, স্নো পাউডার যে মাখি, আমরা কোথায় মাখি? আমরা স্নো পাউডার পায়ের পাতাতে মাখি না, আমরা স্নো পাউডার মাখি হলো গালে, ঠোঁটে, কপালে। কেন? এটাই দেখা যায়, অন্যগুলো তো কাপড় দিয়ে আবৃত থাকে। এই সরকারও মুখ্যমন্ত্রী অমুক যোজনা, মুখ্যমন্ত্রী তমুক যোজনা, মুখ্যমন্ত্রী এই যোজনা, কিন্তু মুখ্যমন্ত্রী এই যোজনা তুমি করছ, সেই অংশের বা সেই খাতের তার সার্বিক অবস্থা কি? কৃষক সার্বিক অবস্থা কি? ছাত্রদের সার্বিক অবস্থা কি? শ্রমিকদের সার্বিক অবস্থা কি? গ্রামাঞ্চলের সার্বিক অবস্থা কি? এডিসির বক্তব্য নেই। আমি সেদিন বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, ঠিক আছে মুখ্যমন্ত্রী অমুক যোজনা তমুক যোজনা আপনি করছেন, দয়া করে আরো 3টা যোজনা ঘোষণা করুন। সেটা কি? মুখ্যমন্ত্রী সিন্ডিকেট দমন যোজনা। এই যে সিন্ডিকেট সমস্ত পিডব্লিউডি, আরডি অফিসগুলো দখল করে আছে, তাদের বাইক বাহিনী এখানে কাজ করতে পারে না, কেউ কন্ট্রাক্টর যারা কাজ করে লাখ লাখ টাকা দিতে হবে, এটা দমনের জন্য যোজনা করুন। মুখ্যমন্ত্রী বাইক বাহিনী নিয়ন্ত্রণ যোজনা, যারা মানুষের মুখের কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে, শান্তি বিঘ্নিত করছে, যারা
রাস্তাঘাট দিনে রাতে আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে, পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না। এদের গ্রেপ্তার করলেও ছেড়ে দিতে হয়, বরঞ্চ মুখ্যমন্ত্রী এই গুন্ডা দমন, বাইক বাহিনীর দমন বা নিয়ন্ত্রণ করুন। চোখ এ হলো আজকে ত্রিপুরাজ্য। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বহু দূর দূর থেকে সমস্ত বাধা অতিক্রম করে আজকে এ রাজ্যের 40 লক্ষ মানুষের যে মনের ভাষা, তাদের যে যন্ত্রণার ভাষা, তাদের যে আকাঙ্ক্ষা, এ রাজ্যের মানুষের যে জরুরি এ উত্থাপন করার জন্য এসছেন। এই মন্ত্রিসভায় সরকার বোবা, কালা, অন্ধ এরা শুনবে না, শুনতে বাধ্য হবে। এই লড়াই জারি রাখতে হবে। আগামী দিনও আপনাদের লড়াই জারি থাকবে। এই আহ্বান দেখে আগামী দিনও এরকম আরো মিছিল নিয়ে আসবেন, এরকম লড়াই গণতান্ত্রিক ভাবে আরো বেশি মানুষকে সংগঠিত করবেন। এই আহ্বান জানিয়ে আবারও আপনাদের অভিনন্দন, নমস্কার এবং ধন্যবাদ জ্ঞাপন করে আপনাদের দাবির প্রতি আমরা যারা 11 জন বিধায়ক আরো একদিন আজকে এবং আগামী দিন আছে, প্রত্যেকটা মিনিট আমরা আপনাদের বক্তব্য তুলে ধরব বিধানসভাতে, প্রত্যেকটা মিনিট আমরা ছাড়ব না। কাজে তার জন্য আগামী দিনও এইভাবে এই রাজ্যের মানুষের বক্তব্য উত্থাপন করবেন, এই আহ্বান রেখে আমরা বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। ইনকলাব জিন্দাবাদ।